চালু হলো নতুন জমা খারিজ পদ্ধতি। এখন থেকে সকলকে একযোগে সারা বাংলাদেশে এই জমা খারিজ পদ্ধতিতে তাদের জমি নামজারি করে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, পূর্বে যারা যৌথ খতিয়ানের ভিত্তিতে জমির মালিকানা লাভ করেছিল, কিন্তু সেই যৌথ খতিয়ানের অংশ থেকে তাদের হিস্সা অনুযায়ী আলাদা আলাদাভাবে যার যতটুকু অংশ, সেই অংশ অনুযায়ী যতটুকু জমির পরিমাণ প্রাপ্য ছিল, সেই জমির আলোকে তারা নামজারি করে যৌথ খতিয়ান থেকে বের হয়ে গিয়েছিল, তাদের জন্য কিন্তু এবার মারাত্মক এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ইতিমধ্যে জানানো হয়েছে যে যারা যৌথ খতিয়ানের ভিতর থেকে বের হয়ে গিয়েছে তাদের জন্য বিষয়টি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও যারা নামজারি করেনি বা জমা খারিজ করেনি তাদের জন্য আবার কয়েকটি সুখবর প্রদান করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকে যে টপিকসগুলো থাকবে তার ভিতরে অন্যতম হচ্ছে যারা পূর্বে যৌথ খতিয়ানের অংশ থেকে বা যৌথ খতিয়ান থেকে তাদের অংশ আলাদা করে তারা নামজারি করে আলাদাভাবে তারা এখন জমির মালিকানা লাভ করেছে, তাদের জন্য কি কি সমস্যা সৃষ্টি হয়েছে, এবং নতুনভাবে যারা এখনও দলিল সূত্রে জমির মালিকানা লাভ করার পরও এখনও জমা খারিজ করেনি তাদের জন্য কি সমস্যা, এবং উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করেছে তারা যারা এখনও জমা খারিজ করেনি তাদের কিভাবে জমা খারিজ করতে হবে, সরকার কোন নিয়মে জমা খারিজ করার সিস্টেম চালু করলো, এবং একযোগে সারা বাংলাদেশে কবে থেকে এই পদ্ধতিতে জমা খারিজ করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত পূর্বে রেকর্ড সূত্রে যারা জমির মালিকানা লাভ করেছিল এবং সেই ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া ওয়ারিশ তারা যখন উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে, এই সময় যদি একাধিক অংশীদারের অংশ তৈরি হয় কোনো একজন মৃত ব্যক্তির সম্পত্তির উপরে, তখনই মূলত সেখানে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে একটা মালিকানা সত্ত্ব সৃষ্টি হয়। এই যৌথ অংশীদারের ভিত্তিতে যে মালিকানা সত্ত্ব সৃষ্টি হয় সেখানে স্পেসিফিকলি মানে আলাদাভাবে কোথাও কোনো ধরনের এমন কোনো কিছু ডিস্ট্রিবিউট করা থাকে না যে কোন ছেলে কোন দিকে জমির মালিকানা লাভ করবে বা কোন মেয়ে কোন দিকে জমির মালিকানা লাভ করবে। এজন্য পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে, অর্থাৎ পারিবারিকভাবে একটা নেগোসিয়েশন বা একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে উভয়ের একটা সমঝোতার আলোকে এই ডিস্ট্রিবিউটটা করে নিতে হয়। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে আমরা খুব সহজেই বিষয়টি দেখতে পারবো যে সকলেই কিন্তু গ্রাম্য দৃষ্টিতে দেখি আর শহর অঞ্চলে দেখি, সেখানে তারা সাধারণত কি করে, মৌখিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে একটা পারিবারিক বন্টননামা তৈরি করে। এই পারিবারিক বন্টননামা তারা হয়তো দলিল যদি তৈরি করেও নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু তারা রেজিস্ট্রেশন করে না। আর রেজিস্ট্রেশন না করার কারণে অনেকেই মনে করে যে তারা যেহেতু পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে জমিটা বন্টন করেছে, এখন এই বন্টনের আলোকে তাদের হয়তো ফাইনালি বন্টন হয়ে গেল এবং এখন নতুন করে তাদের আর কখনো কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা যায় যে এক দাগে যেহেতু প্রত্যেকটা অংশীদারের প্রতিটা ইঞ্চিতে অংশ থাকে, যার কারণে তারা যখনই এটা যার শুধু মৌখিক বন্টনের ভিত্তিতে এক একজন এক এক জায়গায় ভোগ দখল করে এবং নিজের কোনো প্রয়োজনে যখন জমিটা বিক্রয় করে দেয়, তখন বাহিরের কেউ যদি জমি ক্রয় করে সেখানে যদি কোনো ধরনের প্ল্যান মাফিক কোনো কার্যক্রম গ্রহণ করতে চায় বা যদি করেও থাকে, তাহলে পরবর্তীতে যে জমিটা যে অংশীদার বিক্রি করেছে ওই জমির মূল্য যদি পার্শ্ববর্তী অন্যান্য অংশের থেকে বেশি পরিমাণ হয়ে থাকে, আর সেই সময় কিন্তু ফিতনা তৈরি হয়। এই ফিতনাটা এরকম হয়, ওখানে আরও অন্য যে অংশীদারদের অংশ আছে তারা তখন এইভাবে নতুন ক্রেতাকে উদ্দেশ্য করে বলে যে আমরা এটা যেভাবে জমি বিক্রয় করে শুনে আমরা এই বন্টন মানি না, নতুনভাবে আবার বন্টন করতে হবে। অর্থাৎ এই উদ্দেশ্যটা থাকে, মানে এই কথা বলার উদ্দেশ্য থাকে তারা চাচ্ছে যে এই যে জমির মূল্য বৃদ্ধি হয়েছে, এই জমির যেখানে মূল্য বৃদ্ধি হয়েছে এখান থেকেও তারা তাদের অংশটা নিবে। আর আরেকটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি বাইরে থেকে এসে জমিটা ক্রয় করছে এবং কোনো ধরনের বন্টনা বা দলিল না থেকে জমিটা ক্রয় করছে, তাকেও এক প্রকার চাপে রাখা বা তাকে কোণঠাসা করার উদ্দেশ্য অনেক সময় অন্য অংশীদারেরা এই সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে এখানে যিনি জমি ক্রয় করছে এবং তিনি যদি দলিলও দেখায় তাহলে কিন্তু আইন তার পক্ষে কথা বলবে না, তিনি জমি পাবেন, কিন্তু বন্টননামা দলিল অনুযায়ী জমি ক্রয় করলে অন্য যে সহ অংশীদারেরা আছে তারা যেখানে তার অংশ দিবে তিনাকে বাধ্য হয়ে সেখানে অংশ নিতে হবে। আর এই কারণেই সরকার এই বিষয়টা থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্য বা ভবিষ্যতে কোনো ধরনের এমন কোনো ফিতনা যেন সৃষ্টি না হয়, যে ফিতনা থেকে হয়তো মামলা পর্যন্ত উৎপত্তি হতে পারে বা এমন বিভিন্ন মোকদ্দমায় হয়তো ভূমি মালিকগণ জড়িয়ে পড়তে পারে, এই বিষয়টি থেকে নিবৃত্ত করার জন্যই সরকারের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে একযোগে জমা খারিজ পদ্ধতির ক্ষেত্রে নতুন সিস্টেম চালু করা হলো। এখানে বলা হচ্ছে যারা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে তাদের জন্য এখন দুইটা সিস্টেমে নামজারি করতে হবে।
আর এই দুইটা সিস্টেমে তারা যদি নামজারি করে নিতে পারে তাহলে তাদের এই জমি নিয়ে কখনো কোনো ধরনের ফিতনায় তৈরি হবে না বা কোনো সমস্যার মুখোমুখি তাদেরকে হওয়া লাগবে না। এক নম্বরে, যদি তারা বন্টননামা দলিল করতে না চায় বা তারা যদি সকল ওয়ারিশেরা সম্মিলিতভাবে এমন ডিসিশন নিয়ে থাকে যে তারা বন্টননামা দলিল করবে না, কিন্তু তারা সকলে সম্মিলিতভাবে নামজারি করে নেবে, তাহলে এখানে তাদের যে কাজটি করতে হবে, তারা যে ব্যক্তির পক্ষ থেকে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তির তাদের যে অংশীদার বা তাদের যে তারা ওয়ারিশ, এই ওয়ারিশের প্রমাণস্বরূপ তাদের একটা ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে। যদি তারা ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এই উত্তরাধিকার সনদটি সংগ্রহ করতে হবে। আর যদি তারা পৌরসভার বাসিন্দা হয়ে থাকে তাহলে পৌরসভার যিনি মেয়র, সেই পৌর মেয়রের কাছ থেকে তাদের এই উত্তরাধিকার সনদ সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, উত্তরাধিকার সনদ যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই নির্ভুলভাবে উত্তরাধিকার সনদটি তৈরি করতে হবে, কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি যেন না হয়। এক কথায়, জাতীয় পরিচয়পত্রে যেভাবে বর্ণনা করা আছে সেম ওইভাবে একটা উত্তরাধিকার সনদ তৈরি করতে হবে। এরপরে আপনার উত্তরাধিকার সনদ, আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার সচল মোবাইল নাম্বার ও সর্বশেষ রেকর্ডে আপনার পিতা যদি মালিক হয়ে থাকে তাহলে আপনার পিতা যে সর্বশেষ রেকর্ডে মালিক হয়েছিল সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানটি, এই কাগজগুলো অর্থাৎ জমির মালিকানা সকল ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনার এসএলআর মহোদয়ের কাছে আবেদন করবেন। তখন এসএলআর মহোদয় আপনাদের আবেদন অ্যালাউ করবে বা অ্যাপ্রুভ করার মাধ্যমে আপনাদেরকে যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি প্রদান করবেন। মনে রাখবেন, এটা কিন্তু একক খতিয়ান হবে না, যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারিটি হবে, অর্থাৎ সেখানে সকল অংশীদার সম্মিলিতভাবে আপনারা নামজারিটি পাচ্ছেন। এখানে আরও একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে সম্মিলিতভাবে নামজারিটি পেলেন এটা কিন্তু বন্টননামা হলো না, অর্থাৎ নামজারিটি পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলেই ওই জমিটা প্রত্যেক বছর নিজেদের নামে আপনারা খাজনা পরিশোধ করতে পারবেন যৌথ খতিয়ানের আলোকে সবাই সম্মিলিতভাবে। কিন্তু কেউ যদি এই বিষয়টি মনে করে যে আমি হয়তো এককভাবে আমার এই সাইডে যে অংশটা আছে সেটার পরিপূর্ণ মালিক হয়ে গেলাম, তাহলে এই ধারণাটা ভুল। যদি এভাবে আপনাকে আলাদাভাবে কোনো একটা দাগনামা ধরে নিই, একটা দাগনামা হয়তো 313, এই 313 দাগে জমির পরিমাণ আছে 50%, 50% জমিতে আপনারা 5 ভাই মিলে অংশ পাচ্ছেন, তাহলে 5 ভাইয়ের যে অংশটা প্রত্যেক ভাইয়ের 10% করে অংশ আছে, কিন্তু কার কোন দিকে 10% অংশ আছে এটা কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা হয়নি, শুধু নামজারি দেওয়া হয়েছে। এখন এই আলাদাভাবে চিহ্নিত যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাধ্যতামূলকভাবে বন্টননামা দলিল প্রয়োজন হবে। দ্বিতীয় যে পর্যায়ের কথা বলা হচ্ছে, যদি কোনো একজন এককভাবে যদি মনে করে যে আমি যৌথ খতিয়ানের ভিত্তিতে মালিকানা নিতে চাইনি, আমি নামজারি করে নিতে চাইনি, কারণ যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি করে নিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, বরং আমার আরও সমস্যায় বৃদ্ধি হচ্ছে, তার থেকে আমি বন্টননামা দলিল করে নিয়ে আমি আলাদাভাবে এককভাবে আমি নামজারি করে নিতে চাই এবং আমার জমির আমি পরিপূর্ণভাবে মালিক হতে চাই, যেন আমার যে কোনো প্রয়োজনে আমি জমিটি চাইলে হস্তান্তর করতে পারি, আমি চাইলে কারোর সাথে এওয়াজ বদল করতে পারি এবং আমি চাইলে অন্য কারোর কাছে যেন জমিটা বিক্রয় পর্যন্ত করে দিতে পারি। এমন যদি উদ্দেশ্য কেউ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে বন্টননামা দলিল করতে হবে। তবে বন্টননামা দলিল তৈরি করার ক্ষেত্রে যদি অন্য ওয়ারিশেরা সেভাবে এগ্রি না হয়, অর্থাৎ তারা যদি রাজি না হয়, তাহলে ওই একজন ওয়ারিশ উনি চাইলেই কিন্তু এখন বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে উনি কিন্তু পার্টিশন সুইট বা আপনার এই যে বন্টননামা যে মামলা, এই বন্টননামা মামলাটা উনি বা বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন। এক্ষেত্রে বিজ্ঞ আদালতের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে যারা বন্টননামা দলিল করার জন্য মামলা দায়ের করবে তাদেরকে অবশ্যই 1 থেকে 2 বছরের ভিতরে এই বাটোয়ারা মামলা সম্পন্ন করে দিতে হবে। এবং এখানে মামলা করার ক্ষেত্রে বা মামলা রজ্জু করার ক্ষেত্রে যারা মামলা করছে তারা যদি মালিকানা সকল ডকুমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারে তাহলে যত দ্রুত সম্ভব তাদেরকে এই বাটোয়ারা মামলার মাধ্যমে তাদের একটা সঠিক মালিকানার পক্ষে তাদের ডিক্রির বা রায় প্রদান করতে হবে। এখানে অবশ্যই মনে রাখবেন, কোর্ট থেকে যখন বাটোয়ারা করে দেওয়া হবে তখন কোর্ট থেকে যেখানে আপনাকে অংশ দেবে সেখানে কিন্তু আপনার অংশ নেওয়া লাগবে। আপনি চাইলেই কিন্তু অংশ এখানে নেবেন বা আরেক জায়গায় নেবেন এটা বলতে পারবেন না। এই জন্য অবশ্যই কোনো একজন ওয়ারিশ যদি কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করে তাহলে একই সাথে কিন্তু সকল ওয়ারিশেরই সমস্যা, অর্থাৎ আপনাদের আপোষ মীমাংসার ভিত্তিতে অংশ এক দিকে নেওয়ার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু আর থাকে না। এই জন্য আগে থেকে মামলায় না যে আপনারা সকল ওয়ারিশেরা সম্মিলিতভাবে এভাবে নিজেদের ভিতরে একটা বোঝাপড়া তৈরি করার ভিত্তিতে বন্টননামা দলিল তৈরি করে নিন এবং তারপরে আপনারা সেটা নামজারি করে নিন, তাহলে এটা হবে আপনাদের জন্য সবথেকে স্থায়ী একটা সমাধান। তো প্রিয় ভাই, আশা করি বুঝতে পারছেন যারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন তাদের জন্য কিন্তু এখন এই দুইটা সুযোগ, এই দুইটা পদ্ধতিতে আপনারা চাইলেই খুব সহজে নামজারি করে নিয়ে জমির স্থায়ী মালিক হতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে কিন্তু এখনো নামজারি করেনি, তারা হয়তো অনেকেই মনে করছে যে আমি নামজারি করব না, বরং যখন আমাদের এলাকায় সরকারের পক্ষ থেকে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটা আসবে
সেই সময় এই ডিজিটাল রেকর্ডে বা বিডিএস রেকর্ডে আমি আমার জমির মালিকানা সঠিক প্রমাণ হিসেবে দলিল দেখানোর মাধ্যমে নিজের নামে ওই জমি আমি রেকর্ড করে নেব। তাহলে আমার নামজারি করার যে ঝামেলা, সেই ঝামেলা আমাকে আর পোহাতে হবে না। তাদের জন্য কিন্তু এবার সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ভূমি মালিক শুধু দলিল নিয়ে উপস্থিত হয় নিজের নামে জমি রেকর্ড করার জন্য, তাহলে কিন্তু তাকে কখনো এই ডিজিটাল রেকর্ডে জমির মালিকানা প্রদান করা হবে না। অবশ্যই তার নামজারি থাকতে হবে, সে খাজনা পরিশোধ করেছে, খাজনা প্রদানের দাখিলা থাকা লাগবে। এই ডকুমেন্টসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না দেখাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি যে জমির প্রকৃত মালিক এটা রেকর্ডকারীগণ কখনো নিশ্চিন্ত হবেন এবং আপনার নামে জমির রেকর্ড করেও দিবে না। তো প্রিভিয়াস অবশ্যই আপনার জন্য সরকারের এই নির্দেশ, এবং আপনি যত দ্রুত সম্ভব যদি আপনার জমির এখনো নামজারি না হয়ে থাকে তাহলে এসিল্যান্ড মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনি অনলাইনে আপনার কম্পিউটার, যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি চাইলেই land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। এবং নামজারি আবেদন করার পর এসিল্যান্ড মহোদয় যখন শুনানির জন্য ডেট নির্ধারণ করবেন, আপনার মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হবে। সেদিন আপনার সকল মালিকানা ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে এসিল্যান্ডের কাছে যাবেন। যদি আপনার মালিকানা সকল প্রমাণগুলো, রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন তাহলে আপনার নামজারি এসিল্যান্ড মহোদয় প্রদান করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে যারা এখনো নামজারি করেনি তাদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং এই পদ্ধতি চালু করা হয়েছে। যাদের এখনো নামজারি হয়নি তারা অনতিবিলম্বে এই পদ্ধতিগুলোর ভিতরে বা এই পদ্ধতি অনুযায়ী আপনাদের জমি নামজারি করে নেন। নতুবা আপনার যদি নামজারি না থাকে, যেমন রেকর্ডে আপনারা মালিকানা হারাবেন, ঠিক তেমনইভাবে স্থায়ীভাবে আপনার জমির মালিকানা হারিয়ে যাবে। সেদিন কিন্তু পরিতাপ করেও ওই জমির মালিকানা আর ফেরত পাবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।